আমার কান্না দেখে নূপুর আন্টি বিভ্রান্তে পড়ে গেল। বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে তোর? শুনলাম তোর স্বামী নাকি তোকে ডিভোর্স দিয়েছে। আমি এবার কিছুটা চমকে উঠলাম। নূপুর আন্টি জানলো কোথা থেকে? কান্না কোনো রকম থামিয়ে তার থেকে দূরে সরে আসলাম। কি হয়েছে তোর? বল মা। আমি নিশ্চুপ। তুই তো আগে এই আন্টিকে সব বলতিস, এখন কেন চুপ করে আছিস? আন্টিকে যদি সব বলে দিই তাহলে তো তিনিও আমাকে কলঙ্কিনী বলে তাড়িয়ে দেবে। এই নিকৃষ্ট মানুষগুলো তো আমাকে শেষ করে দেবে। যেভাবেই হোক একটা আশ্রয় পেয়েছি। সব বলবো না, অল্প কিছু বলি। মনে মনে এটাই ভাবলাম। কি হলো বল? তুমি তো জানো আমার পোড়া কপালের কথা। আমার স্বামী আমার চোখের সামনে অন্য মেয়েকে নিয়ে রাত কাটিয়েছে। আরও অনেক কারণ আছে আন্টি, যে আমি প্রকাশ করতে পারবো না। বাপের বাড়ি থেকে সাফ মানা করে দিয়েছে ওখানে না যেতে। সৎ মা নাকি আমাকে জবাই করবে। আমি কোথায় যাব এখন? আমি থাকতে তুই কোথায় যাবি? আমার কাছেই থাকবি। কিন্তু আমি এখানে কিভাবে আসলাম? একজন ছেলে রুমে প্রবেশ করলো। মনে পড়ল এ তো সেই ছেলে যে আমাকে অজ্ঞান করে কোথায় যেন নিয়ে গেল। কে উনি? নিমেষেই আমার বুকের মধ্যে ভয় হওয়া শুরু হলো। ছেলেটি বলল, আমি এনেছি আপনাকে। আপনি কে? আরে এই আমার ছেলে, যার সম্পর্কে তোর কাছে গল্প করেছি। এই তো কয়েক মাস হলো এসেছে। আমি অসুস্থ ছিলাম, তোকে দেখতে ইচ্ছে করছিল। ও তোকে অনেক খুঁজেছে, বাট পায়নি। হঠাৎ তোকে রাস্তায় পাগলের মতো বেড়াচ্ছিলিস, তাই ও তোকে অজ্ঞান করে এনেছে। ও, তো তোমরা কেমনে বুঝলে আমার ডিভোর্স হয়ে গেছে? ছেলেটি বলল, আসলে আপনি অজ্ঞান থাকাকালীন আপনার ফোনে আরিয়ান বলে একজনের ফোন আসে। আমি রিসিভ করি, বাট কথা বলি না। উনি অনর্গল ডিভোর্সের কথা বলে কেটে দেন। এই হলো আমার পোড়া কপাল। এর জন্যই বলে কোনো কিছু বিবেচনা না করে কোনো কাজ করা উচিত না। মনে মনে আবারও তাই ভাবলাম। তুই রেস্ট নে বাবু, চল এই রুম থেকে। ওনারা চলে গেলেন। আমার কি করা উচিত বুঝতে পারছি না। সব কি বলে দেব আন্টিকে? কিন্তু তারা যদি ভুল বোঝে তখন কি হবে আমার? এইসব ভাবতে ভাবতেই আমার মাথা ব্যথা প্রচণ্ড আকারে শুরু হলো। আসলে হৃদয়ের সাথে সম্পর্ক চলাকালীন নূপুর আন্টির সাথে পরিচয়। একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো নূপুর আন্টি আমাকে হাসপাতালে নিয়ে আসেন। আর আস্তে আস্তে গভীর থেকে গভীরে চলে আসে আন্টির সাথে সম্পর্ক। আমার মা নেই, সৎ মা আবার কতটা ভালো হয়। তিনি আমাকে মায়ের আদর দিয়েছেন। প্রায় সময় কলেজ থেকে আন্টির কাছে চলে আসতাম। তার সাথে অনেক কথা। আন্টি অনেক সুন্দর রান্না করতে পারে, তিনিই শিখিয়েছিলেন। আবার অনেক সময় বাড়ি থেকে খাবার আর জুটতো না আমার কপালে, তিনি খাইয়ে দিতেন। কেমন জানি মুখ দেখে বুঝতে পারেন আমার কিছু হয়েছে। তিনিই আমাকে হৃদয়ের আসল চেহারা দেখাতে সাহায্য করেছেন। তিনি ডিভোর্সি, তার একটা ছেলে, তাও লেখাপড়ার জন্য বিদেশে চলে গেছে। ছেলেটি চান্স পাওয়ার পর ও যেতে চায়নি, আন্টি জোর করে পাঠিয়েছে।
যতদূর জানি আন্টির সাথে তার হাজব্যান্ডের কোনো সমস্যা ছিল, তা আন্টি কখনো আমাকে বলেনি, এড়িয়ে গেছেন। তাকে মাঝে মাঝে খুব রহস্যময়ী মনে হয়। বিকেলে আন্টি রুমে ঘুমোচ্ছিলেন। হয়তো শরীরটা এখনও তেমন ভালো না। আমি ছাদে এসে রেল ধরে দাঁড়ালাম। নীল আকাশে সাদা মেঘ, তার সাথে কিছু পাখি উড়ে যাচ্ছে। দেখার মতো দৃশ্য। গাছের পাতা বাতাসে নড়ছে, আর আমার কপালের চুলগুলো ছুঁয়ে দিচ্ছে। ইস, বড্ড ইচ্ছে করছে রং তুলোয় একটা দৃশ্য আঁকায়, কিন্তু নিমেষেই আবার আগের চিন্তা চলে আসলো। আমার পাশে এসে কেউ যে দাঁড়িয়েছে তা আমি এখন বুঝতে পারলাম। তার থেকে কিছুটা দূরে সরে গেলাম আমি। আপনার কথা আমি আম্মুর কাছ থেকে অনেক শুনেছি। আপনার নাম আয়েশা, সবাই আশু বলে ডাকে, তাই তো? জি। আপনার পরিচয়? আমার নাম শুভ্র আহমেদ। লেখাপড়া শেষ করলাম, এবার চাকরির খোঁজপালা। চাকরি হয়েই গেছে বিদেশে, বাট একটু কটা দিন শান্তিতে থাকতে চাই, তাই আম্মুকে দেখতে এসেছি। ও, তো আম্মুর কথা মনে পড়ে না আপনার? আমি আম্মুকে অনেকবার বলেছি আমার কাছে চলে আসো, আসেনি। আবার আমি দেশে ফিরতেও চেয়েছি, কিন্তু তাও আম্মু ফিরতে দেয়নি। কি জানি কি হয় তার। কি আজব মা, সন্তানকেও আসতেও দেয় না, আবার তিনিও যায় না, তারপরও এত ভালোবাসে। কেন জানি একটু গোয়েন্দা হতে ইচ্ছে করছে, বাট গোয়েন্দার গো আমি জানি না। কেমন জানি খটকা লাগারই কথা, মনে মনে এটাই ভাবছিলাম। কি খটকা লাগছে, তাই তো? আমারও লাগে মাঝে মাঝে, বাট কিছু বলি না, কারণ আমি চাই না আম্মু আবার কোনো কষ্ট পাক। আল্লাহ, ইনি কেমনে জানলো? আচ্ছা, আপনার বাবার কোনো খবর আপনি জানেন? না, কোনো খোঁজ নিইনি। তিনিও আমার কোনো খোঁজ নেয়নি। আমি তাকে অত্যন্ত হেট করি। আর তার কথা বলবেন না কেমন? সরি, ইটস ওকে, সন্ধে হবে, ভেতরে চলুন। এই বলে তিনি আগে আগে, আমি পিছে যেতে লাগলাম। রাতে খাওয়ার ইচ্ছা না হলেও আন্টি জোর করে খাইয়ে দিলেন। তারপর শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আর আসলো না। আমার আর আরিয়ানের বিয়ে 1 বছর হতে আসলো। তারপরও আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই গড়ে ওঠেনি। কিন্তু আমাকে রুম থেকে বের করে দিয়ে অনেক মেয়েই ওর বেডরুমে কাটিয়েছে। আন্টির সাথে বসে গল্প করছি, এমন সময় আন্টির ছেলে শুভ্র আসলো। তখনই কলিং বেল বেজে উঠল। আমার বুকের মধ্যে কেমন জানি অনুভূতি হলো। আরিয়ান বা হৃদয় কেউ নয় তো? আমাকে ভুল প্রমাণ করে কুরিয়ার আসলো, তাও আবার ডিভোর্স পেপারের সাথে। আমি থমকে গেলাম। কি করব? 1 বছরের সম্পর্ক এভাবেই মাটিতে মিশিয়ে দেব, নাকি ক্ষমা করব? যে হাজব্যান্ড নিজের প্রমোশন পাওয়ার জন্য বসের কাছে বেচে দিতে পারে, তাকে অন্তত ক্ষমা করা যায় না। আন্টি ডিভোর্স দেওয়ার জন্য বলে দিল। সে কিছুটা জানতো, বাট শেষের খবরটা আর জানতো না। আমিও আর ক্ষমা করলাম না। একটা জেদ উঠে এসে শেষ করে দিলাম 1 বছরের সম্পর্ক।
একটা সাইন করে ডিভোর্স দিলাম আরিয়ানকে।